আচ্ছা, আমরা এতদিন তাহলে পড়লাম প্রাচীন ভারত সম্বন্ধে। তারপর আমরা মেডিভেল হিস্ট্রি পড়েছি। মুঘল আমাদের প্রায় কমপ্লিট। সবাই পড়াশোনা করো, একটু বারবার লিখে লিখে পড়ো। তাহলে দেখো, ওই ব্যাপারটাও পুরো প্রাচীন ভারত আর মধ্য ভারত এই দুটো থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো পুছে। এবার আধুনিক ইতিহাস বা মডার্ন হিস্ট্রি, এখান থেকেও কিন্তু দু তিনটা চারটা টপিক আছে এরকম, যেখান থেকে একটা কোয়েশ্চেন হিস্ট্রির মধ্যে পড়বেই এরকম। যেমন আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 1857 এর রিভল্ট, এগুলো থেকে কোনো না কোনো পরীক্ষায় কোয়েশ্চেন পড়েই। ঠিক আছে? তারপরে গান্ধিয়ান এরা, এগুলো থেকে কোয়েশ্চেন পড়ে। তাহলে আমরা আজ আরম্ভ করছি আধুনিক ইতিহাস বা মডার্ন হিস্ট্রি। আমরা হেডিং করি আধুনিক ইতিহাস। মেডিভেলের পর দুটো, পাঁচটা পাতা ছেড়ে দাও, পাঁচটা। পাঁচটা পাতার পর, পাঁচটা দরকার নেই, তিন থেকে চারটা, যদি তোমার বড় লেখা হয় পাঁচটা পাতা ছাড়ো। তারপরে আরম্ভ করি আমরা আধুনিক ইতিহাস বা মডার্ন হিস্ট্রি। প্রথমেই হেডিং, আধুনিক ইতিহাসের প্রথম চ্যাপ্টার, ইউরোপীয়দের ভারতে আগমন, বা লেখো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। যারা লিখছো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস বা ইউরোপীয়দের ভারতে আগমন। ব্যাস, হেডিং করেছি আমরা। এবার ভালো করে বুঝি, দেখো এখানটায় ব্যাপারটা পুরোটা আগে ক্লিয়ার কাট করি আমরা, যে এটা কি ছিল। দেখো, আমাদের মোটামুটি এরকম একটা, সাপোজ ধরো এটা একটা ইন্ডিয়ান ম্যাপ, এটা ইন্ডিয়া, এটাকে ধরো ইন্ডিয়া। এবার আমাদের যখন ওয়ার্ল্ড এর পার্সপেক্টিভে আমরা বলেছিলাম আমাদের ইউরোপীয়দের আগমন মানে ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি ছিল এগুলো। এবার এখান থেকে এসছিল যারা, তাহলে এখান থেকে আমাদের কি কি কোশ্চেন পড়ে, কারা প্রথম এসেছিল, কি করেছিল, কি নিয়ে এসেছিল, কিভাবে ব্যবসা করেছিল, এই সব নিয়ে যে পড়াশোনা, সেটা আমরা পড়বো আমাদের প্রথম চ্যাপ্টার, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স এ। ক্লিয়ার? মানে আমাদের বেসিক্যালি ইন্ডিয়া এটা। আরো একবার বলছি, শুনে নাও। এবার ইউরোপ থেকে যে যে বণিক বা যারা প্রথম এসেছিল বাণিজ্য করতে, লুট করতে, সেগুলো আমরা দেখবো পরপর। কি নিয়ে এসেছিল, কি এখান থেকে নিয়ে যেতে এসেছিল, সেগুলো পুরোটাই আমরা দেখবো এই প্রথম চ্যাপ্টারে। ক্লিয়ার? আমরা হেডিং করি প্রথমেই, প্রথমে হেডিং না, প্রথমে আমরা একটা ফ্যাক্ট লিখি। লিখো, শেক্সপিয়ার ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটিস বলেছেন ভারতকে। এখানে এটা লিখে রাখো, শেক্সপিয়ার। আমরা জানি শেক্সপিয়ারকে, শেক্সপিয়ার ভারতকে ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটিস। এটা বলেছেন। দেখো, প্রথমে আমরা এটা ক্লিয়ার করলাম যে একজন বলেছে কিছু একটা। ঠিক আছে? আচ্ছা, এখানে শুধু শেক্সপিয়ার বলেনি, আরো একজন আছে যে হেগেল। হেগেলের মতে, হেগেল একটা কথা বলেছিল, লিখো, হেগেল ল্যান্ড অফ ডিজায়ার্স, ল্যান্ড অফ ডিজায়ার্স। এই দুজন দুটি কথা বলেছিল ইন্ডিয়ার কে। ক্লিয়ার? এবার আমরা হেডিং করি পর্তুগিজ। হেডিং করো পর্তুগিজ। আচ্ছা, এবার আমাদের যে ইউরোপীয়দের মধ্যে আমরা পর্তুগিজ কেন পড়ছি, কারণ পর্তুগিজরাও ছিল ইউরোপিয়ানস। এবার ইউরোপিয়ানস এর একটা ডিভিশন যেটাকে আমরা পর্তুগিজ বলি,
তাই তো। এবার এটা জানবো যে আমাদের প্রথম কোন পর্যটক, পর্তুগিজ পর্যটক ভারতে আসে। এটা ভিভিআই কোশ্চেন, লিখো ভাস্কো দা গামা। আমরা অনেকবার পড়েছি। তাহলে এখান থেকে প্রথম কোশ্চেন, প্রথম কারা ভারতে আসে? প্রথমে আগে এটা লিখো, প্রথম ভারতে আসে। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে পর্তুগিজরা প্রথম ভারতে আসে। ক্লিয়ার? আর কোনো ডাউট নেই যে পর্তুগিজরা প্রথম ভারতে আসে, তার আগে কেউ আসেনি ইউরোপিয়ানসদের মধ্যে। এবার নেক্সট এখান থেকেই আমরা লিখবো ভাস্কো দা গামা 1498 এ আসে। লিখো ভাস্কো দা গামা 1498 এ কালিকট বন্দরে, কলিকট বা কালিকট, এটা লিখে রাখো, কালিকট বন্দরে আসে। এই দুটোই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কোথায় আছে? কালিকট বন্দর। এবার এই কালিকটের তৎকালীন রাজা ছিলেন রাজা জামেরিন। ভালো করে, ভালো করে মন দিয়ে শুনবে, নাহলে কিন্তু ওই মুখস্থই করতে হবে পুরো। দেখো পর্তুগিজরা প্রথম ভারতে আসে। এই যে পর্তুগিজদের প্রথম পর্যটক হলো ভাস্কো দা গামা, যিনি এসেছিলেন 1498, 1498 এ। ঠিক আছে, এটা যদি ডেটটা মনে রাখবে, ডেটটাও মনে রাখতে পারো, 20 মে, 20 মেতে, 1498 এর 20 মে কালিকট বন্দরে আসে। এবার কালিকট বন্দরে সেই টাইম যে রাজত্ব করতেন তার নাম ছিল রাজা জামেরিন। এটা লিখে রাখতে পারো, রাজা জামেরিন। এটা প্রিভিয়াস এর এটাও কোশ্চেন, রাজা জামেরিন। এবার এই রাজা জামেরিন কালিকট বন্দরে রাজত্ব করছে, কালিকটে রাজত্ব করছে। তাহলে ভাস্কো দা গামাকে কে একসেপ্ট করবে? কে পারমিশন দেবে যে তুমি এসো এখানে, যে তুমি এখানে ট্রেড, ফ্রি ট্রেড করো? তাহলে কালিকটের রাজা জামেরিন ভাস্কো দা গামাকে অভ্যর্থনা জানায়। তাহলে আমরা লিখি এখানে রাজা জামেরিন অভ্যর্থনা জানায়। গল্পের ছলে মনে রাখো এটা, নাহলে এগুলো সব কনফিউজ হয়ে যাবে। গল্পের ছলে মনে রাখতে, মনে রাখা শিখো এগুলো। ঠিক আছে, হয়ে গেল একটা ঘটনা, দুটো ঘটনা আমরা পড়লাম। এবার আমরা তারপরে করি যে লিখো ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী। খুব ইম্পর্টেন্ট, প্রথম রাজধানী। এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে প্রথম রাজধানী যখন আমরা জানবো, দেখো আমরা দেখলাম প্রথম যেহেতু পর্তুগিজ এসেছিল, তারা কোথাও একটা, এই যে কালিকট বন্দরে যেমন এসেছিল কিন্তু রাজধানী স্থাপন করেনি। তাহলে রাজধানীটা কোথায় ছিল? প্রথমেই লিখবো আমরা কোচিন। তাদের প্রথম রাজধানী ছিল কোচিন। এটা কত সালে? লিখে রাখো 1502। এটা পরবর্তীকালে গোয়াতে শিফট হয়। এটাও নোট ডাউন করে রাখো, এটা শিফট হয়। শিফট বা লিখো পরবর্তীতে, পরবর্তীকালে স্থানান্তরিত হয় গোয়াতে। গোয়াতে স্থানান্তরিত হয়। ঠিক আছে, এবার এটা, এটা আমরা দেখলাম যে প্রথম তাহলে কি ছিল, প্রথম তাদের রাজধানী ছিল, ফার্স্ট ছিল কোচিন, মনে থাকবে আমাদের। সেকেন্ড কোথায় ছিল? তাহলে গোয়া। সেকেন্ড মানে গোয়া। এবার কোচিন থেকে গোয়াতে তারা পরে যখন আরো তাদের পুরো সাম্রাজ্য এস্টাবলিশ হয়, আরো তাদের বিস্তার বাড়ে, তখন তারা তাদের ক্যাপিটালটাকে চেঞ্জ করে নেয় এবং সেটা গোয়াতে স্থাপন করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিভিআই দিয়ে রাখো পুরোটাই, যেন প্রত্যেকটা মনে থাকে। আশা করি সবার লেখা হয়েছে। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট লিখি যেটার থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। এইটা পুরো মডার্ন হিস্ট্রিটা আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো পড়বো, এক্সট্রা কোনো কিছু পড়বো না আমরা, কোনো কিচ্ছু না। দরকার নেই আমাদের এক্সট্রা অন্য কিছু পড়ার। ক্লিয়ার? এবার আমরা লিখো প্রথম পর্তুগিজ গভর্নর, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে নোট করবো আমরা। এই নামটা মনে রাখবে সবাই, ফ্রান্সিসকো ডে আলমিডা। ফ্রান্সিসকো ডে আলমিডা।
ইনি কে ছিলেন তাহলে? প্রথম পর্তুগিজ গভর্নর, ঠিক আছে, প্রথম পর্তুগিজ গভর্নর যিনি ব্লু ওয়াটার পলিসি চালু করেন। লিখো, ব্লু ওয়াটার পলিসি চালু করেন। খুব ইম্পর্টেন্ট এটা, এটা ভিভিআই দিয়ে রাখো। হয়েছে? এবার যে প্রথম পর্তুগিজ গভর্নর তাহলে ব্লু ওয়াটার পলিসি চালু করলো, এটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে। কি কোশ্চেন? ব্লু ওয়াটার পলিসি কে চালু করেন? হয়ে গেল। এবার আরেকটা কোশ্চেন পড়েছিল আলফানজো দি আলবুকার্ক নিয়ে। তাহলে লিখো, গোয়া দখল করেন। গোয়া দখল করেন। গোয়া দখল করেন, এটাই কোশ্চেন। এটা সালটা অবশ্যই মনে রাখবে, 1510-এ। খুব ইম্পর্টেন্ট। এটা কে করে? আলফানজো দি আলবুকার্ক। আলফানজো দি আলবুকার্ক, ঠিক আছে। ইনিও পর্তুগিজ গভর্নর ছিলেন। ইনি দখল করেন গোয়া। কাদের হাত থেকে দখল করেন? বিজাপুরের হাত থেকে দখল করেন, ঠিক আছে। এবং দা দা পলিসি অফ ইম্পেরিয়ালিজমের চালু হয় এখান থেকে, ঠিক আছে। তাহলে আমাদের ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে গোয়া দখল। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। গোয়া দখল হয়েছিল কত সালে? 1510। আচ্ছা, এবার আমরা একটু আমাদের পাস্ট লাইফ সম্বন্ধে দেখি। পাস্ট লাইফ বলতে আমরা জানি আমাদের ইংরেজ শাসন হয়েছিল, ইংরেজ শাসন আমরা দেখবো একটু পরেই। ইংরেজ শাসন হয়েছিল প্রায় 200 বছর, ছোট থেকেই শুনে আসছি আমরা এটা। আচ্ছা, এটা সবাই বলে কারণ এটা ওভারঅল পুরো ইন্ডিয়া জুড়ে আমাদের ইংরেজ শাসন করেছিল। কিন্তু গোয়াতে পর্তুগিজরা সবচেয়ে বেশি, যদি বলা হয়, পর্তুগিজরা প্রায় 400 বছর শাসন করেছিল। ক্লিয়ার? পর্তুগিজরা সবচেয়ে বেশি দিন শাসন করেছিল, কিন্তু কেন তাহলে ইতিহাসের বইয়ে সবচেয়ে বেশি ভারতে শাসন করেছিল ইংরেজ কেন লেখা থাকে? কারণ এটা ছিল অনেক ছোট, শুধুমাত্র গোয়াটা দখল করে বসে আছে, গোটা ইন্ডিয়া ফাঁকা। ক্লিয়ার? ইংরেজরা পুরো ইন্ডিয়া দখল করে বসে আছে 200 বছর ধরে। হয়েছে? এই জন্য এটা এরকম ভাবে বলা হয়। এটা যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, পর্তুগিজরা প্রায় 400 বছর রাজত্ব করেছিল আমাদের ভারতে, মানে গোয়াটাও তো ভারতেরই অংশ, সেইভাবে। হয়েছে? এবার আমরা এই পর্তুগিজদের সম্বন্ধে আর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস লিখি। সেটা লিখো, প্রথম তামাক চাষ পর্তুগিজদের হাত ধরে ভারতে তামাক চাষ এসেছিল। তামাক চাষ পর্তুগিজরা ভারতে তামাক চাষ শুরু করেন। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তামাক চাষ কারা শুরু করেছিলেন প্রথম? ইম্পর্টেন্ট একদম। হয়েছে? এবার আমরা লিখব যে প্রথম পর্তুগিজ কারখানা স্থাপিত হয় কোথায়? লিখো, প্রথম পর্তুগিজ কারখানা, এটা প্রিভিয়াস এর কোশ্চেন। প্রথম পর্তুগিজ কারখানা স্থাপন কোথায় হয়েছিল বলো? কেউ বলতে পারবে? এনিওয়ান এলস? প্রথমে যেখানে এসেছিল সেখানে, কালিকট। এটা মনে রাখবো আমরা, কেরলে অবস্থিত এটা, কালিকট, কেরল। ক্লিয়ার? ব্যাস, এই সম্বন্ধে এর বেশি আমাদের জানার সেরকম কিছু নেই। হয়েছে? আচ্ছা, এখানে 1500, হ্যাঁ, পর্তুগিজ কোচি, ঠিক আছে। আর এটা লিখে রাখতে পারো, এই যে ভাস্কো দা গামা, এই ভাস্কো দা গামা মারা গিয়েছিল, মারা গিয়েছিল কোচিতেই। কিন্তু ভাস্কো দা গামা মারা গিয়েছিল কোচিতেই। হয়েছে? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে পড়লো আমার, লিখে রাখো, যে ফার্স্ট প্রিন্টিং প্রেস ইন ইন্ডিয়া, প্রিন্টিং প্রেস চালু হয়, প্রিন্টিং প্রেস, প্রথম প্রিন্টিং প্রেস চালু হয়
চালু করে, এটা মনে রাখবো আমরা, পর্তুগিজরা। পর্তুগিজরা প্রথম প্রিন্টিং প্রেস চালু করেন। হয়েছে? ক্লিয়ার সবার? ব্যাস, এটা ছিল আমাদের পুরো পর্তুগিজ সম্বন্ধে আমাদের একটা বেসিক ফান্ডামেন্টাল আইডিয়া। এর বাইরে পর্তুগিজ নিয়ে কোশ্চেন আর আসার সম্ভাবনা কম। হয়েছে? আমরা এটুকুই পড়বো, এটুকুর মধ্যেই মোটামুটি সমস্ত কোশ্চেন চলে আসে আমাদের। এবার আমরা যেটা পড়বো, পর্তুগিজের পরেই কারা এসছিল, যারা আসবে তাদেরকে পড়বো আমরা। এটা পুরো অর্ডার ওয়াইজ পড়ছি, যারা যেভাবে এসছিল তাদের পরপর পড়ে পড়ে যাচ্ছি। আমরা মনে রাখবো পর্তুগিজের পরে এসছিল ডাচ। ডাচ। আচ্ছা, এই যে ডাচ বলছি আমরা, এই ডাচটা মনে রাখবো আমরা, এরা নেদারল্যান্ডের বাসিন্দা। এরা নেদারল্যান্ডের বাসিন্দা। হল্যান্ড বা নেদারল্যান্ড, নেদারল্যান্ডের বাসিন্দা, এদেরকে বলা হয় ডাচ। প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার আমাদের। এটা কোশ্চেন পড়ে, ডাচ কোন দেশের বাসিন্দাদের ডাচ বলা হয়? নেদারল্যান্ড। হয়েছে? এবার লিখো, অ্যাপ্রক্সিমেট প্রায় 1595 সালে এদের আগমন হয় ভারতে। আমরা লিখে রাখি এটা, 1595 সালে ডাচদের ভারতে আগমন হয়। তারপরে আমরা লিখবো 1602 সালে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ক্লিয়ার সবার? এখানটায় এটা ভিভিআই, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, খুব ইম্পর্টেন্ট এটা, ভিভিআই। হয়েছে? এবার এদের প্রধান কেন্দ্র কোথায় ছিল? আমরা এখান থেকে একটু একটু সামান্য রকম লিখে রাখি, এদের প্রধান কেন্দ্র। প্রধান কেন্দ্র মানে যেখানে এরা ঘাঁটিটা তাদের মানে এস্টাবলিশ করেছিল। আমরা লিখি, এদের প্রধান কেন্দ্র, প্রথমে প্রধান কেন্দ্র ছিল পুলিকটে। পুলিকট। এরপর এটা পরে শিফট হয়ে, মনে রাখবো আমরা, উম আচ্ছা পুলিকটেই মনে রাখো এটা। তারপরে এটা ওই নাগাপট্টি নামে ট্রান্সফার হয়েছিল, কিন্তু দরকার নেই। পুলিকট, এদের প্রধান কেন্দ্র ছিল পুলিকট। ঠিক আছে? এবার শুধুমাত্র কি এখানেই কোশ্চেন পড়ে? পড়ে না। কোশ্চেনটা পড়ে এরা প্রথম ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কোন স্থানে প্রথম কারখানা তৈরি করে? আমরা লিখি এটা, খুব ইম্পর্টেন্ট, এটা থেকেই কোশ্চেন আসে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কারখানা স্থাপন করে। এটা কিন্তু ভিভিআই, আমি বারবার বলছি ভিভিআই, মসুলিপট্টনমে। মসুলিপট্টনম, মনে থাকে যেন, 1605-এ তারা প্রথম তাদের কারখানা শুরু করে, প্রথম কারখানা। হয়েছে? এবার এদের সাথে এদের সাথে ব্রিটিশদের দেখো, এরপর ভালো করে এবার বোঝো, এবার বোঝার জিনিস এটা। আমরা প্রথমেই দেখলাম কারা এলো, পর্তুগিজ। প্রথমে এলো পর্তুগিজ, তারপরে এলো পর্তুগিজের পরে এলো ডাচ। এই যে ডাচ এলো, দেখো ডাচে এরা 1605, আর এই সময়ে ব্রিটিশার্স এসেছিল। ব্রিটিশার্স এসেছিল এলিজাবেথের ওই রয়্যাল চার্টার অ্যাক্ট অনুযায়ী 1600-তে। 1600-তে অলরেডি চলে, মানে তাদের আসার গল্প হয়েছে তো। এখানে নিশ্চয়ই এই ডাচ আর ব্রিটিশার্স এদের মধ্যে যুদ্ধ হবে। এটা তো কমন ব্যাপার, যে দুজন একসাথে এলো মানে দুটো কোম্পানি একসাথে কি করতে পারে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারে না কোনোদিন। তাহলে
তাদের মধ্যে কি হয়, যুদ্ধ হয়, সেই যুদ্ধটা ইম্পর্টেন্ট এখানে। এখানে আমরা লিখবো ব্যাটেল অফ চিনসুরা বা বেদারার যুদ্ধ হয়েছিল এদের সাথে এর। আমরা লিখি ব্যাটেল অফ চিনসুরা, বা বাংলায় এটাকে বলে বেদারার যুদ্ধ। এইটা হয়েছিল তোমার ওই 1759-এর দিকে। এবার এটা কাদের মধ্যে হয়েছিল? অবশ্যই ডাচদের সাথে ব্রিটিশদের। হয়ে গেল। তাহলে ব্রিটিশ ভার্সেস ডাচ। এবার ভালো করে বোঝো, ব্রিটিশদের কাছে এই ডাচদের কিন্তু পরাজয় হয়। তার ফলে কি হয়, তাহলে এখানে আমরা এইভাবে লিখে রাখি যে এটাকে ক্রস, আমরা প্রথম থেকে এরকম ভাবেই লিখছি, এটা জিতে গেছে। তাহলে এই যে ব্যাটেল অফ চিনসুরা 1759-এ ব্রিটিশরা ডাচ দিকে হারিয়ে জিতলো, তারপরে কি হলো, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো পত্তন ঘটে গেল, পুরো। বোঝা গেল? এরপর কি হলো, আমাদের ভারতে এলো ইংরেজ বা ব্রিটিশার্স। এরপর আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ব্রিটিশার্স। আমরা হেডিং করি ব্রিটিশার্স, এখান থেকে ডাচ এইটুকুই, আমরা হেডিং করি ব্রিটিশার্স বা ইংরেজ। ক্লিয়ার? এবার এরা, আমরা দেখলাম যে ব্যাটেল অফ চিনসুরার মাধ্যমে যুদ্ধ করে এরা এলো। তার আগে তো কোনো না কোনো ভাবে এরা এসছিল, সেটাই আমরা দেখবো যে কিভাবে এসছিল। প্রথমেই লিখো রানী এলিজাবেথ, এটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে। রানী এলিজাবেথের রয়্যাল চার্টার অ্যাক্ট, রয়্যাল চার্টার ফরমান লিখো, 1600-তে দেয়। লিখো রানী এলিজাবেথ 1600 সালে রয়্যাল চার্টার অনুমোদন করেন। রয়্যাল চার্টার, ঠিক আছে? তাহলে রয়্যাল চার্টার কে করেন? রানী এলিজাবেথ। কত সালে করেন? 1600 সালে। ব্যাস, একটা জিনিস ক্লিয়ার। এবার এবার আমাদের মনে রাখতে হবে, এই যে 1608 সালে আমরা অলরেডি পড়েছিলাম, কোথায় পড়েছিলাম তোমরা বলবে, যে এইখানের কিছু ওই যে আমরা পড়েছিলাম যে প্রথম জেমস, স্যার থমাস রো, তাই তো? প্রথম জেমস জাহাঙ্গীরের দরবারে, জাহাঙ্গীরের সময় মনে করে দেখো, পড়েছি আমরা। এবার আমরা লিখি প্রথমে 1608 সালে, খুব ইম্পর্টেন্ট, 1608 সালে ক্যাপ্টেন হকিংস, মনে করে দেখো এটা আমরা পড়েছি আগে, ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের দরবারে আসে। এটাই কোশ্চেন। তাহলে এই যে 1608 সালে ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের দরবারে এলো, জাহাঙ্গীরের দরবারেই কেন এলো? কারণ সেই সময় মুঘল সম্রাট জাহাঙ্গীর সেই টাইমে রাজত্ব করছিল। আর আর ইংরেজ, ইউরোপীয়দের মধ্যে ইংরেজ বা ব্রিটিশার্স হিসেবে 1608 সালে ক্যাপ্টেন হকিংস সেই সময় জাহাঙ্গীরের দরবারে আসে, এবং জাহাঙ্গীর তাকে মানে ওয়েলকাম জানায়। এবার এই যে ক্যাপ্টেন হকিংস, এই ক্যাপ্টেন হকিংসকে নিয়ে জাহাঙ্গীর একটা কথা বলেছিলেন, আমরা পড়েছি, মনে আছে? ইংলিশ খান, এনাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন। মনে করে দেখো, এটা আমরা পড়েছি, ইংলিশ খান উপাধি দিয়েছিলেন, মনে তো? আচ্ছা, এছাড়াও এই যে জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিংসকে আর কি দিয়েছিলেন আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, দেখো কি করেছিল এই যে জাহাঙ্গীর। আচ্ছা, এই পেনটা দেখা যাচ্ছে না।
দেখো, এই জাহাঙ্গীর 1613-তে, ভালো করে লিখো এটা, 1613 সালে এই ক্যাপ্টেন হকিন্সকে সুরাটে কুটি স্থাপন করার অনুমতি দেন। কুটি স্থাপন মানে ট্রেড, ঠিক আছে, ট্রেড মানে ব্যবসা বাণিজ্য। তাহলে আমরা এখান থেকে দেখো তিনটে চারটা জিনিস আমরা কনফার্ম হলাম। কি কনফার্ম হলাম? 1608-এ ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসে, দুটো কোশ্চেন এখান থেকে হয়ে গেল। ইংলিশ খান উপাধি দেয় 1613 সালে। তাহলে যদি বলা হয়, বলো, যদি বলা হয় যে প্রথম তাহলে কুটি স্থাপন হয়েছিল কখন? অবশ্যই 1613, তাই তো। এখানে যদি লিখবে তো লিখে রাখো, প্রথম ইংরেজদের কুটি স্থাপন হয়েছিল 1613 সালে সুরাটে। এটাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই দেখো, লিখে রাখো, এটা প্রথম কুটি স্থাপন। আর এটা কোশ্চেনটা কিভাবে এসেছিল, প্রথম ইংরেজদের কুটি স্থাপন করেছিল কত সালে আর কোথায়, এটা ভিভিআই, এটা যেন মাথায় থাকে সবাই, ঠিক আছে। এবার আমরা দেখি তারপরের ফ্যাক্ট। তাহলে দেখো, 1600 সালে রয়্যাল চার্টার এলো, 1608-এ ক্যাপ্টেন হকিংস এলো, জাহাঙ্গীরের দরবারে এলো, 1613-তে প্রথম তাদের বাণিজ্যিক কারখানা। আচ্ছা, প্রথম কুটি, বা এখানে এটাও লিখে রাখতে পারো বাণিজ্যিক কারখানা, এটা আবার যদি না বুঝতে পারো তখন, বাণিজ্যিক কারখানা, ঠিক আছে, হয়েছে। এরপর এই যে 1613-তে প্রথম বাণিজ্যিক কারখানা হলো, এরপরেই কি শেষ হয়ে গেল? না, তারপরে লিখো 1615 সালে, দেখো 1613 পরপর সালগুলো মনে মনে রেখে যাবে। 1608 পড়লাম, তারপরে 1613 পড়লাম, এবার আমরা পড়ছি 1615, পরপর সালগুলো। প্রথম জেমস, এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম জেমস জাহাঙ্গীরের দরবারে তার দূত থমাস রোকে পাঠায়। লিখো, থমাস রোকে পাঠায়। এবার ভালো করে বোঝো এটা, থমাস রোকে কে পাঠিয়েছিল? প্রথম জেমস। কার দরবারে পাঠিয়েছিল? জাহাঙ্গীরের দরবারে। কত সালে? 1615। যদি তোমাকে একটা লিস্ট দেয় যে জাহাঙ্গীরের দরবারে কোন কোন ইংরেজ শাসক ভারতে এসেছিল, কার কোন মানে সাল অনুযায়ী বলো, দিয়ে বলে তোমাকে ক্যাপ্টেন হকিংস দিল, থমাস রো দিল, তখন কি করবে তুমি? অবশ্যই ক্যাপ্টেন হকিংস আগে, 1608। 1615-তে থমাস রো এসেছিল। ক্লিয়ার? এবার লিখো ইম্পর্টেন্ট পয়েন্ট, 1616 সালে এই যে আসার পর প্রথম জেমসের, যে থমাস রোকে আবার পাঠালো, তখন আবার পারমিশন দিল, তারপরে হলো ব্রিটিশ কোম্পানি মুসলিপট্টনমে কারখানা স্থাপন হয় 1616-তে। মুসলিপট্টনম পট্টনমে কারখানা স্থাপন হয়। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট এগুলো, ভিভিআই, এগুলো ভালো করে লিখো এবং ভালো করে মন দিয়ে শোনো। তাহলে এখান থেকে একটা রেলে কোশ্চেন এসেছিল, রেলে কোশ্চেনটা এসেছিল, ফার্স্ট ব্রিটিশদের ফার্স্ট সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ফ্যাক্টরি, ফার্স্ট সাউথ ইন্ডিয়ান ফ্যাক্টরি ইংরেজ বা ব্রিটিশদের, এটা কোনটা হবে? ফার্স্ট ব্রিটিশ ইন্ডিয়া, মুসলিপট্টনম, অবভিয়াসলি, তাই তো। মুসলিপট্টনম, সাউথ ইন্ডিয়ান বলেছে মানে মুসলিপট্টনম অবশ্যই। ক্লিয়ার? আমরা লিখে নিয়েছি পুরোটাই। এবার এখান থেকে নোট করে কিছু জিনিস লিখে রাখি, নোট। এখান থেকেই তো কলকাতা এইসব
তৈরি? তাহলে নোট, নোটে আমরা লিখব কলকাতা প্রতিষ্ঠা হয়, কলকাতা প্রতিষ্ঠা। এই সালটা ইম্পর্টেন্ট, আচ্ছা 1697। ক্লিয়ার? আচ্ছা, আহ, ফোর্ট উইলিয়াম করো। ফোর্ট উইলিয়াম 1700 সালে হয়েছিল। ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়াম এটা তৈরি হয়েছিল, এটা পরিণত হয়েছিল 1700 সালে। দুটো পয়েন্ট হয়ে গেল, ব্যাস। লিখো সবাই, লিখো, তাড়াতাড়ি লিখো। এবার এই যে 1700 সাল পড়ছি আমরা, এই 1700 সালেই আরো কিছু ঘটনা হয়েছিল। ঘটনাগুলো আমরা পরপর নোট ডাউন করি। এই 1700 সালেই, এই 1700 সালেই বোম্বে, কলকাতা, মাদ্রাজ তিনটি প্রধান শহর গড়ে ওঠে। এই 1700 সালে বোম্বে, কলকাতা আর মাদ্রাজ, আমরা নাম শুনেছি তিনটার, এই তিনটি প্রধান শহর গড়ে ওঠে, প্রধান শহর। ঠিক আছে? এবার এদের মধ্যে রাজধানী ছিল, মনে রাখবো এই কলকাতা ছিল এদের রাজধানী। সেই টাইমে কলকাতা ছিল এর রাজধানী। লিখেছো? এবার আমরা মনে রাখবো এই টাইমটায় যে তারপরেই 1717 সালে, ঠিক আছে, একটা ফারুক সিয়রের ফারমান বলে একটা জিনিস হয়, যেটাকেই আমরা মেঘনা কাটা বলি। এটাই এটাই ছিল তৎকালীন সুতানুটি গোবিন্দপুরকে আর কলকাতা এদেরকে, হ্যামিল্টনকে কোম্পানির দ্বারা দেয়া হয়। ক্লিয়ার? লিখবে তো লিখো। 1717 সালে, যদি লিখতে চাও অবশ্যই লিখো, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তো। 17 সালে ফারুক সিয়রের ফরমান দ্বারা সুতানুটি গোবিন্দপুর, আগে ছিল এটা সুতানুটি গোবিন্দপুর, এবং আগে তো কলকাতা ছিল না, এটাকে কি বলা হতো, কলিকাতা। আগে কলকাতা ছিল না, আগে নাম ছিল এর কলিকাতা। আর ইংলিশ স্পেলিংটা বলা হয়েছিল। লিখো, কলিকাতা প্রদান করা হয়, করা হয়। এটা লিখে রাখো, হ্যামিল্টনকে, হ্যামিল্টনকে প্রদান করা হয়, হ্যামিল্টনকে। এটাই কোম্পানির মেঘনা কাটা বলা হতো। এটাই এই যে ফারুক সিয়ারের ফরমান দ্বারা এই সুতানুটি গোবিন্দপুর আর কলকাতা হ্যামিল্টনকে প্রদান করা হলো, এটাই লিখে রাখো মেঘনা কাটা, মেঘনা কাটা বলা হতো। আচ্ছা, আমরা পলিটিতেও পড়েছি মেঘনা কাটটা। বলো, মেঘনা কাটা পড়েছি, মেঘনা কাটা। বলো, এই মেঘনা কাটা কোন পার্টকে বলা হয়? দেখি, পলিটি তো মেঘনা কাটা পড়েছি, দেখি মেঘনা কাটা কাকে বলা হয়। পার্ট 3 কে, এটা হয়েছে। আচ্ছা, এখন সবাই শুনতে পাচ্ছ?
কথা কাটছে কি? আচ্ছা, তাহলে আমরা মেঘনা কাটা সম্বন্ধেও পড়লাম। এটা তাড়াতাড়ি নোট ডাউন করো। এবার দেখো, এই এই যে 1700 সামনাসামনি আমরা দেখলাম, এখানে একটা নোট করে আমরা লিখে রাখতেই পারি। আমরা শুনেছি, নোট করো এই জায়গাটায়, 76-এর মন্বন্তর শুনেছি তোমরা। এখানটায় সাথে এর সাথে কোনো সং নেই, কিন্তু এই টাইমটাই আমরা যেহেতু এখানটায় পড়ছি, লিখি। লিখো, 1770-এ হয়েছিল 76-এর মন্বন্তর। 1770, যেটা বাংলায় ছিল 1776 বঙ্গাব্দ। এই জন্য এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। এটা ছিল বাংলা, এটা ছিল ইংলিশ ডেট। এটাকে লিখে রাখো 76-এর মন্বন্তর। ঠিক আছে? এই সময়, এই যে 76-এর সময় গভর্নর ছিল, এটাও ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনে এসছে, গভর্নর ছিল, আমরা লিখে রাখি লর্ড কাটিয়ার। পরের দিন ক্লাসে আমরা গভর্নর, গভর্নর জেনারেল সবগুলো পড়বো একসাথে। লর্ড কাটিয়ার, এটাকে নোট ডাউন করে রাখো একদিকে। এটা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখন মনে পড়লো, লিখিয়ে দিলাম। হয়েছে। এবার যে কোশ্চেন গুলো আমাদের পড়ে, এটার একটা লিখে রাখো ইম্পর্টেন্ট পয়েন্টস, এরকম ভাবে লিখো, হেডিং করে ইম্পর্টেন্ট পয়েন্টস। এটা কোনো অন্য এসএসসি ওর অন্য এক্সামে পড়ে না, এটা পড়ে অনলি ওয়েস্ট বেঙ্গলে। ফ্যাক্টস, এটা আমি লিখিয়ে দিচ্ছি এখানে তোমাদের, যে এটা পড়ে, কেন পড়ে এটা ওয়েস্ট বেঙ্গলে। কারণ যে এই যে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, ডেনমার্ক, এরা ইন্ডিয়ার কোথায় কোথায় প্রথমে এসেছিল, এটা কোশ্চেন অল এক্সামে পড়ে। কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এসেছিল, ব্যান্ডেলে, চুঁচুড়ায়, কলকাতায়, চন্দননগরে, শ্রীরামপুরে, এগুলো কিন্তু পড়ে না অন্য এক্সামে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পুরোই অনেকবার পড়েছে পরীক্ষায়। আমরা লিখি ভিভিআই, এটা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষার জন্য ভিভিআই। ঠিক আছে, পর পর লিখে রাখি। প্রথমেই লিখো পর্তুগিজরা। পর্তুগিজরা। আচ্ছা, এখানে এই যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস লিখলাম, এখানেই লিখো প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ, এখানটাই লিখে রাখো। তাহলে আর প্রত্যেকটা লিখতে হবে না। প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ। তাহলে আমরা বুঝতে পারছি যে পর্তুগিজরা প্রথম বাণিজ্য কুঠি ওয়েস্ট বেঙ্গলে কোথায় করেছে, এটাই লিখবো। লিখো, প্রথমেই পর্তুগিজ লিখবো, পর্তুগিজ। বারবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় পড়েছে। লিখো ব্যান্ডেল। পর্তুগিজরা তাহলে প্রথম তাদের বাণিজ্য ঘাঁটি কোথায় করে? ব্যান্ডেলে, ভিভিআই। তারপরে লিখো ডাচ। ডাচরা তাদের বাণিজ্য ঘাঁটি করে চুঁচুড়ায়। অবশ্যই ট্রিক বানাবে, নাহলে ভুলবে, আমি বারবার বলছি, ভুলে যাবে ট্রিক না বানালে। তারপরেই লিখো ইংরেজ। ইংরেজ লিখো কলকাতা। এটা কলিকাতা, আর ব্র্যাকেটে লিখে রাখো সুরাট। কারণ আমরা পড়েছি 1613, পড়লাম তো একটু আগে। এবার লিখো ফরাসি, যেটা এখনো আমরা পড়িনি, এবার পড়বো ওগুলো। ফরাসি। ফরাসি লিখে রাখো চন্দননগর। তারপরে লিখো দিনেমার, বা ডেনমার্কের বাসিন্দা দ্বারা, দিনেমার। এটা লিখে রাখো শ্রীরামপুর।
আচ্ছা, অবশ্যই ট্রিক বানাবে, অবশ্যই ট্রিক, না হলে কিন্তু এটা মনে থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এইরকম ভাবে মনে রাখতে পারো, দেখো, ব্যান্ডেল থেকে রাইম মিলছে কি? প্যান্ডেল। ব্যান্ডেল থেকে রাইম মিলছে প্যান্ডেল। প্যান্ডেলের কি হয়? বাঁশগুলো পুঁততে হয়, বাঁশগুলো মাটিতে পুঁততে হয়, তাহলে ব্যান্ডেল থেকে প্যান্ডেল, প্যান্ডেলের বাঁশ মাটিতে পোতা হয়, পোতা থেকে পর্তুগিজ। এরকম ভাবে মনে রাখো। ডাচ, ডাচ থেকে ডাক, DUCK, ডাক মানে কি? হাঁস। হাঁস কি করে? চু চু এরকম কিছু একটা আওয়াজ করে, তাহলে এরকম ভাবেই মনে রাখতে হবে যে ডাচ চুচুড়া। ইংরেজ কলকাতা তো মনে থাকবে। ফরাসি চন্দননগর, চন্দন একদম সাদা হয়, আর ফার্সিরাও একদম সাদা কালারের দেখতে হয়, পুরো স্কিন টোন ওদের সাদা, তাহলে চন্দনও সাদা, ফরাসিরাও সাদা। দিনে মারপিট হয় শ্রীরামপুর, শ্রীরামপুর তো এমনিতেই বিখ্যাত জায়গা, যে কোনো টাইম মারপিট হয়, তাহলে দিনে মারপিট হয় কোথায়? শ্রীরামপুর। ব্যাস, ক্লিয়ার। এরকম ট্রিক বানিয়ে বানিয়ে পড়া হয়ে গেল। সবাই নোট ডাউন করো তাড়াতাড়ি এটা। এরপর আমরা হেডিং করি ডেন। এরপর আমরা হেডিং করি ডেন, ডেনিস বা ডেন। হেডিং করি ডেন। বা এটাকে আমরা ডেনিসও বলি, ডেনিস। এরা এসছিল এরপর। লিখি এদের সম্বন্ধে কিছু। লেখো, ডেনদের ভারতে আগমন 1616-তে ঘটে, তাহলে 1616 সালে ডেনরা ভারতে আসে। হয়েছে, আমাদের এটা ক্লিয়ার। এবার দেখো, আমরা ডেনিস যখন পড়লাম, ডেন অলরেডি আমরা পড়ে নিয়েছি ডেনমার্ক, বা দেখো আমরা যেখানে পড়লাম দিনেমার, দেখো এই যে দিনেমার পড়লাম, এটাই কিন্তু ডেন, এটাই ডেন, দিনেমারটাই ডেন। ঠিক আছে, এইখানে কোথায় পড়লাম আমরা? শ্রীরামপুরে, আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তাদের প্রধান কার্যালয় ছিল। কিন্তু ওভারঅল যদি বলে সেটা কোথায় ছিল? ওভারঅল লিখে রাখো, 1620 সালে, 1620 সালে ওভারঅল যেটা ছিল সেটা ছিল তাদের ত্রাঙ্কুবারে, তামিলনাড়ুর ত্রাঙ্কুবার, ত্রাঙ্কুবারে ছিল, যেটা অবস্থিত ছিল তামিলনাড়ুতে। হয়েছে। আর 1676 সালে শ্রীরামপুরে তাদের কার্যালয় হয়। ঠিক আছে, ব্যাস, এর থেকে আর বেশি আমাদের কিছু দরকার নেই জানা ডেন থেকে। এবার আমরা পরেই যাই, ডেনের পর আসে ফরাসি বা ফ্রেঞ্চ। লিখি আমরা এর সম্বন্ধে কিছু। লিখো, 1664 সালে, 1664, ফ্রান্স ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা মন লিখো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়। হয়েছে। এবার এর সম্বন্ধে আর ফ্যাক্ট যদি আমরা বলি, আহ, যদি বলা হয় ক্যাপিটাল অফ ফ্রেঞ্চ বা ফরাসিদের রাজধানী, লিখে রাখি, ফরাসিদের রাজধানী কোথায় ছিল? পড়তেই পারে এটা কোশ্চেনে, এখান থেকে খুব কম কোশ্চেনেই আসে, কিন্তু লিখে রাখি। লিখো, পন্ডিচেরি ছিল, পন্ডিচেরি, পন্ডিচেরি ছিল এদের রাজধানী। হয়েছে।
দেখো হয়েছে। এবার আমাদের কিছু এখান থেকে আমাদের পুরোটা শেষ, পুরো শেষ। তাহলে একবার বলো তো সবাই, একবার দেখি তোমরা গ্রুপে বলো যে পর পর কে কে এলো। পর পর না দেখে, পুরো নোটসটা না দেখে তুমি বলো যে পর্তুগিজের পর পর কে কে এলো। আমি এখানে দেখছি যে কে বলতে পারছো। না দেখে বলবে অবশ্যই, না দেখে অবশ্যই বলবে। প্রথমে এলো পর্তুগিজ। পর্তুগিজ, তারপরে ডাচ, তারপর পর্তুগিজ, তারপরে এলো ডাচ, তারপরে এলো, বলো, ব্রিটিশ, একদম, মানে ইংরেজ, তারপরে ডেন বা ডেনমার্ক বা দিনেমার, তারপরে এলো ফরাসি। এবার এই জিনিসটা ভালো করে বোঝো, এইখানটা আমি এরকম কেন লিখলাম। এ ছিল প্রথম এসেছিল, ফরাসি হলো শেষে এসেছিল। তাহলে এটা তোমার যদি এরকম ভাবে কোশ্চেন এসছে এখান থেকে, এদের অর্ডারটা পুছেছে, অর্ডার কে কার আগে এসেছিল, এটা যেন সবার মাথায় থাকে, এটা অর্ডার। এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এরকম ভাবে অর্ডারে এসেছিল একটা কোশ্চেন। ব্যাস হয়ে গেল আমাদের। এবার আর একটা জিনিস আমাদের জানার, যেটা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে কোনোদিন পড়েনি এক্সাম পার্সপেক্টিভ, শুধুমাত্র পড়ে এসএসসি ও রেলে। শুধুমাত্র তিনটে লাইন আমরা একটু নোট ডাউন করে রাখি খাতায়। লিখো এই যে ব্যাটেল গুলো, প্রত্যেকে দেখো, ইংরেজ এলো, ফরাসি এলো, ডাচ এলো, ব্রিটিশার্স এলো, এদের নিজেদের মধ্যে অবশ্যই যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধগুলো, শুধুমাত্র সেই যুদ্ধগুলো লিখি। আমরা ব্যাটেল অফ সোয়ালি পড়লাম পর্তুগিজ আর ব্রিটিশার্সের মধ্যে। এবারে লিখবো, অলরেডি পড়ে নিয়েছি, আচ্ছা একসাথে লিখে রাখি, ওয়ার্স বলে, ওয়ার্স বা যুদ্ধ। প্রথমেই লিখো ব্যাটেল অফ সোয়ালি, যেটা হয়েছিল 1912-এ। এটা আমরা মনে রাখবো, এটা হয়েছিল পর্তুগিজ আর ব্রিটিশার্সের মধ্যে, ব্যাটেল অফ সোয়ালি হয়েছিল পর্তুগিজ আর ব্রিটিশার্সের মধ্যে, ব্যাটেল অফ সোয়ালি হয়। আর একটা যুদ্ধ হয়েছিল যেটার নাম ছিল ব্যাটেল অফ চিনসুরা বা চিনসুরার যুদ্ধ। এটা হয়েছিল, লিখো, ডাচদের সাথে হয়েছিল ব্রিটিশার্সদের। এটা হয়েছিল 1759-এ। এগুলো ওয়ার গুলো, মানে ডাচদের সাথে ব্রিটিশার্সদের যুদ্ধ হয়েছিল, যে ব্যাটেলটার নাম ছিল ব্যাটেল অফ চিনসুরা। এবার লিখো কার্নাটিক ওয়ার, কার্নাটিক ওয়ার, কার্নাটিক ওয়ার। এই কার্নাটিক ওয়ারটা কাদের মধ্যে হয়েছিল, এটা আমরা লিখি ব্রিটিশার্সের সাথে, ইংরেজদের সাথে ফ্রেঞ্চদের বা ফরাসিদের। হয়ে গেল, এই তিনটে যুদ্ধ হয়েছিল। এবার কার্নাটিক ওয়ারের আবার ইম্পর্টেন্ট কিছু যে ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার আর থার্ড কার্নাটিক ওয়ার। এই তিনটে কার্নাটিক ওয়ার হয়েছিল। আমরা মনে রাখবো এই যে এইগুলো হচ্ছে এই কার্নাটিক ওয়ারের তিনটা ডিভিশন, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। এই সেকেন্ডে পন্ডিচেরি সন্ধিতে এটা শেষ হয়েছিল। এটুকুই কোশ্চেন পড়ে, পন্ডিচেরি সন্ধি, মানে এটা শেষ হয়েছিল এই পন্ডিচেরি সন্ধি দিয়ে। আচ্ছা এই সন্ধি ব্যাপারটা কি ভালো করে বোঝো। মনে করো দুটো পক্ষ, একটা এ পক্ষ, একটা বি পক্ষ, এদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এদের একটা আলটিমেটাম আছে, হয় এদের দুজনেই কি হবে, একজন মারা যাবে আর একজন জিতে যাবে, এটা যুদ্ধ। না হলে কি হবে, শেষমেশ পর্যন্ত এরা সমঝোতা করবে। সমঝোতা করে কি করবে, যে এর কাছ থেকে এ কিছু নেবে, এর কাছ থেকে এ কিছু নেবে, দিয়ে পরে একটা নিউট্রাল ফেজে এরা আসবে, যার ফলে যুদ্ধটা শেষ হয়ে যাবে। এটাই, এটাকেই বলে সন্ধি। সেকেন্ড কার্নাটিক ওয়ারে এই পন্ডিচেরি সন্ধিটা
হয়েছিল, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে? আর এই থার্ড কর্ণাটিক ওয়ার, এটাকেই বলে ব্যাটেল অফ ওয়ান্ডিভাস। লিখে রাখো, এটাকেই বলে ব্যাটেল অফ ওয়ান্ডিভাস বা ওয়ান্ডিভাস। ঠিক আছে? থার্ড কর্ণাটিক ওয়ার এটা। তাহলে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, ফার্স্ট, সেকেন্ড আর থার্ডটা পড়লাম। এবারে এই থার্ডটা হয়েছিল প্যারিসের সন্ধি দিয়ে, বা ট্রিটি অফ প্যারিস, ট্রিটি অফ প্যারিস, বা এটা শেষ হয়েছিল প্যারিসের সন্ধি দিয়ে। মাথায় থাকে যেন। সবার ক্লিয়ার? আচ্ছা, সবারই কি একই প্রবলেম হচ্ছে? ভয়েস কি যাচ্ছে না ঠিকঠাক? সবার যদি প্রবলেম হয় তাহলে আমি ব্যবস্থা নিচ্ছি, বলো। সবার কি একই প্রবলেম? তোমরা কি কেউ শুনতে পাচ্ছ না? আচ্ছা, এখানে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান শেষ। এবার আমরা হেডিং করব স্বাধীন রাজ্য সমূহ। এখান থেকে সবকিছু লিখবো না আমরা, কারণ আমাদের সবকিছু করার দরকার নেই, যেটা ইম্পর্টেন্ট সেগুলো লিখবো। স্বাধীন রাজ্য সমূহ। ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, এখান থেকে এইটা মডার্নেরই একটা টপিক, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ বাংলা আছে এখানে। হেডিং করি বাংলা। এটার ভিতরে একটা সাব হেডিং করো, সাব হেডিং এ লিখো বাংলা। করেছি। এই যে বাংলা, এই প্রথম তখন বেঙ্গল, তখন এই স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট স্টেটে এই বাংলার প্রতিষ্ঠা করেন, আমরা মনে রাখবো, মুর্শিদ কুলি খান। প্রথমেই লিখো মুর্শিদ কুলি খান, এরকম ভাবে লিখো। প্রথমেই লিখো মুর্শিদ কুলি খান। মানে হলো মুর্শিদ কুলি খান হলো প্রথম, তাই তো? এবার এটা মুর্শিদ কুলি খান বাংলায় তাহলে কিভাবে আসে, ভালো করে বোঝো। মুঘল সম্রাট, যখন মুঘল মুঘল সাম্রাজ্য ছিল, এই যে মুঘল সম্রাট ফারুক সিয়ার, যেখানে একটু আগে আমরা পড়লাম ফারুক সিয়ারের ফরমান, সেই ফারুক সিয়ার কি করে, এই মুর্শিদ কুলি খানকে বাংলা আর উড়িষ্যার দায়িত্ব দেয়। ঠিক আছে? মানে এ দায়িত্ব দেয় বলতে, সেই টাইমে গভর্নর বলে একটা পদ হয়, যেটা আমরা আর একটু আজকে আজকে হবে না, পরের ক্লাসে আমরা পড়বো গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয়, এগুলো সম্বন্ধে। তো ভালো করে বোঝো, ফারুক সিয়র মুঘল সম্রাট ছিল, ফারুক সিয়র সে কি করে, এই মুর্শিদ কুলি খানকে বাংলার দায়িত্ব দেয় 1717-তে, আর উড়িষ্যার দায়িত্ব দেয় 1719-এ গভর্নর পদে। ক্লিয়ার? সেই জন্য এখানের প্রথম রাজা হিসেবে মুর্শিদ কুলি খানকেই বলা হয়, বা প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খানকে বলা হয়। এবার ভালো করে বোঝো এটা কি করে হলো। এই মুর্শিদ কুলি খান কি কি করেছিল, এই মুর্শিদ কুলি খান বাংলার দায়িত্ব তাহলে কিভাবে এসেছিল, ফারুক সিয়ারের হাত ধরে। তাহলে লিখবে তো, লিখে নাও। মুর্শিদ কুলি খান 1717 সালে বাংলা, আর লিখো 1719 সালে উড়িষ্যা, উড়িষ্যার গভর্নর হিসাবে আসেন। ক্লিয়ার? একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো, একটা জায়গা আমরা দেখলাম। এবার তৎকালীন বাংলায়, পুরো বাংলা, পুরো বেঙ্গলের রাজধানী কি ছিল জানো? ঢাকা। ইনি কিন্তু
ঢাকার রাজধানীটাকে শিফট করে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? এটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে মুর্শিদ কুলি খান আমরা লিখবো, এই যে মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খান লিখো। রাজধানী, রাজধানী মানে বাংলার রাজধানী, ঠিক আছে, রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। এটাই কোশ্চেনে পড়েছিল, যে ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী কে স্থানান্তরিত করেন? এটাই মুর্শিদ কুলি খান। ক্লিয়ার? লিখো। এরপরে এসেছিল আলীবর্দী খান, এরপরে এসেছিল আলীবর্দী খান। মুর্শিদ কুলি খান প্রথমে পেলাম আমরা। এবার আমরা লিখবো এখানে আলীবর্দী খান, ইনি এসেছিলেন মুর্শিদ কুলি খানের পর। এটা শুধু মনে রাখো যে এর পরে এসেছিল, ঠিক আছে। এর আলীবর্দী খানের পর এসেছিল সিরাজউদ্দৌলা, এরপরে এসেছিল। তাহলে ইনি ছিলেন প্রথম। এগুলো যেন অর্ডারটা মনে থাকে, সবাইকার সবকিছু তো ইম্পর্টেন্ট না। এটা ছিল দ্বিতীয় আলীবর্দী খান। এরপর যে এসেছিল তার নামটা লিখো, লিখো সিরাজউদ্দৌলা। এটা ইম্পর্টেন্ট। ইনি অনেক কিছু করেছিলেন যেটা এক্সাম প্রসপেক্টিভ আমাদের খুব ইম্পর্টেন্ট। সিরাজউদ্দৌলা। হয়েছে? ইনি অনেক কিছু করেছেন, লেখো। কলকাতাকে আলীনগর নামকরণ করেন। প্রথম কাজ, কলকাতাকে আলীনগর নামকরণ করেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটাও, খুব ইম্পর্টেন্ট। ভিভিআই এটা। এবার শুধু কি এটাই? আচ্ছা বলো তো দেখি, এই যে সিরাজউদ্দৌলার সাথে আমরা কি যুদ্ধের গল্প শুনি, বলো দেখি, কেউ একজন বলো, শুনি এবার। কেউ বলো দেখি, সিরাজউদ্দৌলা কোন যুদ্ধের সাথে যুক্ত? একদম ঠিক, পলাশির যুদ্ধ। আচ্ছা লিখো, পলাশির যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট এটা। লেখো 23শে জুন 1757। 23শে জুন 1757, পলাশির যুদ্ধ। খুব ইম্পর্টেন্ট সাল, ডেট এবং কার সাথে কার হয়েছিল পলাশির যুদ্ধ। এবার লিখো কার সাথে কার হয়েছিল। সিরাজউদ্দৌলার সাথে মনে রাখবো আমরা ইংরেজদের। এবার এই যে ইংরেজদের হয়েছিল, এখানে ইংরেজদের কোশ্চেনটা পড়ে না, কোশ্চেনটা পড়ে ইংরেজদের হয়ে কে লড়াই করেছিল। ইংরেজদের হয়ে যে লড়াই করেছিল তার নাম ছিল রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ, লিখো এটা। এবার এখানে সিরাজউদ্দৌলা হারতো না, এখানেই বলে মির্জাফর, বলে না মির্জাফর, এখানে মির্জাফর। তো সিরাজউদ্দৌলার হয়ে লড়াই করার কথা ছিল মির্জাফর, মানিক চাঁদ, জগৎ শেঠ, আমিন চাঁদ, খাদিম খান এদের। কিন্তু এরা সবাই বিশ্বাসঘাতকতা করে।
রবার্ট ক্লাইভের হয়ে সিরাজউদ্দৌলার দিকে অ্যাটাক করে, যার জন্য সিরাজউদ্দৌলা এই যুদ্ধে হেরে যায়। বোঝা গেল? বলো, বুঝতে পেরেছো সবাই? তাহলে এটা মনে থাকে যেন, সিরাজউদ্দৌলা, রবার্ট ক্লাইভ হয়েছে। এখান থেকে কোশ্চেন এসেছিল পলাশির যুদ্ধ, এই পলাশি প্রান্ত এটা কোথায় অবস্থিত? এটা আমরা মনে রাখবো নদিয়াতে অবস্থিত, নদিয়া। এটা ডাব্লিউবিপির কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, ভিভিআই। এই পলাশির যুদ্ধ যেটা হয়েছিল, এই প্রান্তটা কোথায় অবস্থিত? নদিয়াতে, পলাশির প্রান্ত। ঠিক আছে। এই যে রবার্ট ক্লাইভ, এই রবার্ট ক্লাইভের সম্পর্কে একটা ছোট তথ্য আমরা পরেও জানবো, এখনো লিখে রাখি, যে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। যখন আমরা এটা পড়বো রবার্ট ক্লাইভ, তখন আমরা বুঝবো যে এটা কি বটে। ক্লিয়ার? এবার শুধুমাত্র কি এইটুকুই হয়েছিল? না, অন্ধকূপ হত্যা, মনে করে দেখো, হয়েছিল। তাহলে লিখো, অন্ধকূপ হত্যা হয়েছিল এর টাইমে। হয়ে গেল। এটা কত সালে হয়েছিল? এটা লিখো 1756-তে। ঠিক আছে। এটা কি করেছিল এরা? যে মুঘলরা প্রায় 146-এর মতো বলা হয়, 146 জন ইংরেজদের একটা ছোট্ট একদম বন্ধ, জানলা নেই, কিছু নেই, সেখানে অন্ধকারাচ্ছন্ন একটা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল, যার জন্য তারা সাফোকেট হয়ে মারা যায়, যেই জন্য বলা হয় অন্ধকূপ হত্যা। মনে থাকে যেন, মুঘলরা ইংরেজদের 146 জন ইংরেজকে একটা এমন ঘরে, বা অন্ধঘর, অন্ধকার বলতে কোনো জানলা নেই, দরজা একদম ছোট, অন্ধকার, সেখানে ঢুকিয়ে সাফোকেশন করে তারা মারা গেছে। এটাকেই অন্ধকূপ হত্যা বলা হয়। এটা মনে থাকে যেন। তাহলে অন্ধকূপ হত্যা কার সময়কালে হয়েছিল? বলো, কার সময়কালে হয়েছিল অন্ধকূপ হত্যা? দেখি, বলো। এটা কলকাতায় হয়েছিল, মাথায় থাকে যেন, কলকাতা। এটা আমরা পড়লাম যে অন্ধকূপ হত্যা, এবার পড়লাম। এরপরে এই যে মির্জাফর, মির্জাফর যেহেতু রবার্ট ক্লাইভের হয়ে লড়াই করেছিল, ভালো করে পুরো গল্পটা শোনো। এই যে রবার্ট ক্লাইভের হয়ে, ইংরেজদের হয়ে রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভের হয়ে মির্জাফর, মির্জাফর যেহেতু লড়াই করে সিরাজউদ্দৌলাকে হারায়, তাহলে এই মির্জাফরকে নিশ্চয়ই কোনো দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তখন এই মির্জাফরকে কি দেওয়া হলো জানো? বাংলা, বিহার আর উড়িষ্যা, এই বাংলা, বিহার, উড়িষ্যায় পুরো বাণিজ্য, একচেটিয়া বাণিজ্য চালালো এরা, মানে মির্জাফর। বোঝা গেল? রবার্ট ক্লাইভ আগে থেকেই বলে রেখেছিল যে এটা করতে পারবে। আর মীর কাসিম কোথায় পেল? মীর কাসিম পেল বর্ধমান, মেদিনীপুর, আর বর্ধমান, মেদিনীপুর এই জায়গাটা মীর কাসিম। মির্জাফর পেল বাংলা, বিহার, উড়িষ্যা। মীর কাসিম পেল বর্ধমান, মেদিনীপুর এই জায়গাগুলো, মুর্শিদাবাদ, মুঙ্গের। ঠিক আছে। এগুলো এত ইম্পর্টেন্ট না, শুধু গল্পটা শুনে রাখো। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট, বক্সারের যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট। লিখো, বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ, এটা কিন্তু ভিভিআই, আমি আগেই বলছি এটা ভিভিআই। এটা লিখো, 1764 সালে এটা হয়েছে বক্সারের যুদ্ধ। কার সাথে হয়েছে? বলো, কার সাথে হয়েছে? বলতে পারবে কেউ কার সাথে হয়েছে? তৎকালীন গভর্নর কে ছিল জানো এই বক্সারের যুদ্ধের সময়? এখান থেকে দু তিনটা কোশ্চেন পড়ে। একটা হলো তৎকালীন গভর্নর, প্রথমে লিখো তৎকালীন গভর্নর, এটা ছিল মির্জাফর। মির্জাফর ছিল সেই টাইমের গভর্নর। আচ্ছা, এটা লিড করেছিল,
এটা লিড করেছিল, লিড মানে এটা লিড করেছিল, মনে রাখো, হেক্টর মুনরো, হেক্টর মুনরো এটা লিড করেছিল। আর এর বিপক্ষে কে কে ছিল? এর বিপক্ষে ছিল সুজা উদ্দৌলা। লিখো, এর বিপক্ষে ছিল সুজা উদ্দৌলা। শাহ আলম, শাহ আলম দ্বিতীয় অ্যাকচুয়াল, তো শাহ আলম লিখে রাখো, শাহ আলম। আর লিখে রাখো মীর কাসিম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের, তাহলে যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল? যুদ্ধটা হয়েছিল ব্রিটিশার্স ভার্সেস সুজাউদ্দৌলা, শাহ আলম আর মীর কাসিম। এটা ব্রিটিশার্স। ঠিক আছে, এখানেও কিন্তু ব্রিটিশার্সরা জিতে যায়, এরা হেরে যায়। আর ব্রিটিশার্সের দিকে থেকে লিড কে করেছিল? হেক্টর মুনরো। আর সেই টাইম তৎকালীন গভর্নর ছিল মীর জাফর। খুব সুন্দর একটা, পরপর আমরা পয়েন্ট ওয়াইজ লিখে নিলাম, কোনো এখান থেকে কোশ্চেন বাদ যাওয়ার জায়গায় নেই। ক্লিয়ার? লিখো, তাড়াতাড়ি লিখো এটা। এবার এবার আমরা লিখি যে এর পরেই বাংলায় ক্লাইভ কি করে? এলাহাবাদের সন্ধি স্থাপন করে। এলাহাবাদের সন্ধি খুব ইম্পর্টেন্ট। শুধু পরে এলাহাবাদের সন্ধি কার সাথে কার হয়েছিল, লিখো, পয়েন্ট করো, পয়েন্ট করে লিখো এটা। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ কি করে? দুটো এলাহাবাদের, দুটো লিখে রাখো, দুটো এলাহাবাদের সন্ধি স্থাপন করে। এবার দুটো মানে দুটো, দুটো রুলারের সাথে অবশ্যই হতে হবে, দুটো মানে, এবার তাহলে কার কার সাথে? দুটো এলাহাবাদের সন্ধি রবার্ট ক্লাইভের সাথে কে কে করেছিল? প্রথমেই লিখো, প্রথম যার সাথে করেছিল সে হলো সুজা উদ্দৌলা। এলাহাবাদের সন্ধি রবার্ট ক্লাইভের সাথে করেছিল প্রথম সুজা উদ্দৌলা। এটা প্রথম করলো। আর সেকেন্ড যেটা করলো সেটা হলো রবার্ট ক্লাইভের সাথে এলাহাবাদের সন্ধি, এটা লিখে রাখো শাহ আলম টু বা শাহ আলম দ্বিতীয়। এবার এইভাবেই বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয় রবার্ট ক্লাইভের হাত ধরে। বোঝা গেছে? এটা আমরা পড়লাম আমাদের পুরো বাংলা। বাংলা থেকে এর বাইরে কোশ্চেন পড়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, খুবই কম। এবার যেটা আমাদের পরে, সেটা পরপর যদি আমরা একটু একটু করে লিখে নিই, লিখতেই পারি। লিখো, প্রথমেই লিখো আওয়াধ বা অবধ। আমরা পরপর গুলো দেখি, বাংলা পড়া শেষ, আমরা এবার শুধু পরপর গুলো কিছু কিছু দেখে নিই। সেটা হলো প্রথমেই লিখো আওয়াধ। এর প্রতিষ্ঠাতা নিয়ে কোশ্চেন পড়ে, লিখে রাখো এর প্রতিষ্ঠাতা। শুধুমাত্র আমরা লিখবো এর প্রতিষ্ঠাতা, আর কিছু লিখবো না। প্রতিষ্ঠাতা, এর প্রতিষ্ঠাতা লেখো সাদাহাত খান, বুরহান উল মুলক। এটার নাম প্রায়ই শুনেছো, বুরহান উল মুলক। এর প্রতিষ্ঠাতা ছিল এ। এবার আমরা আওয়াজ পড়া আমাদের শেষ। এবার আমাদের যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা হলো আমরা আরেকটা লিখি মহীশূর। এই মহীশূর কিন্তু ইম্পর্টেন্ট, এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের তুলনামূলক কিছু কিছু ফ্যাক্ট পড়লে পড়তে পারে, কারণ এখানে টিপু সুলতান আছে, এটার জন্যই পড়তে পারে, আর অন্য কিছুর জন্য না। ঠিক আছে, লিখো মহীশূর।
এখানে তিনটে সন্ধি হয়েছিল, তিনটে সন্ধি। আচ্ছা, তার আগে একটা যুদ্ধ লিখে রাখো, টিপু সুলতান। আগে এখানের মধ্যে শুধু ইম্পর্ট্যান্ট আমি টিপু সুলতানটাকেই মনে করি, বাকিগুলো সেরকম নেই। আচ্ছা, সাবসিডিয়ারি অ্যালায়েন্স এখানেই শুরু হয়েছিল, লিখি আমরা পরপর। আচ্ছা, প্রথমেই করো টিপু সুলতান। টিপু সুলতান এখান থেকেই পড়লে কোশ্চেন এখান থেকেই আসবে, টিপু সুলতান। এবার এই টিপু সুলতান আমরা মনে রাখবো যে টিপু সুলতান হায়দার আলীর পুত্র ছিল। টিপু সুলতান ছিল হায়দার আলীর পুত্র। এবার এই যে টিপু সুলতান, ইনি কি করেছিলেন, যুদ্ধগুলো লেখো। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, ইনি করেছিলেন দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। হয়েছে, যেটা শেষ হয়েছিল কি দ্বারা, ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। লিখে রাখো, এটাও ইম্পর্টেন্ট, ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা হয়েছে। লিখো। এবার তাহলে আমরা ম্যাঙ্গালোরের সন্ধি পড়লাম, তাহলে মাদ্রাজের সন্ধিও পড়ি। আমাদের এখান থেকে লিখে রাখো ইম্পর্টেন্ট সন্ধিগুলো, এখানটাই লিখে দিচ্ছি, পরপর পরপর গুলো লিখে নিয়ে এলো, এগুলো কোশ্চেন পড়ে। লিখো সন্ধি। প্রথমেই লিখো, এটা শুধুমাত্র সাল পড়েছে প্রিভিয়াস ইয়ারে, আমি বলে দিচ্ছি আগেই, সাল বাদে আমরা কিছু পড়বো না এখানে। মাদ্রাজের সন্ধি, মনে রাখবো আমরা এটা মহীশূরের সাথেই যুক্ত সমস্ত সন্ধিগুলো। মাদ্রাজের সন্ধি, এটা হয়েছিল 1769-এ। তারপরে তারপরেই লিখো ম্যাঙ্গালোরের সন্ধি, যেটা আমরা একটু আগেই দেখলাম, ম্যাঙ্গালোরের সন্ধি, যেটা হয়েছে 1784। এটাই এটাই প্রিভিয়াস ইয়ারে পড়েছে ম্যাঙ্গালোরের সন্ধিটা, ঠিক আছে। তারপরে লিখো সেরিঙ্গপট্টনমের সন্ধি, এটাও প্রিভিয়াস ইয়ারে পড়েছে। এটা লিখো 1792-তে, খুব ইম্পর্টেন্ট, এটা যেন মাথায় থাকে। এই তিনটে সন্ধি খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, সালগুলো পড়ে, সালগুলো, ঠিক আছে। হয়েছে। এবার আমাদের 1799 যখন চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, ভালো করে শোনো, 1799 যখন চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, তখন ব্রিটিশদের দিক থেকে কে লড়ছিল, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। আর এই লর্ড ওয়েলেসলি আরম্ভ করে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এটা ভালো করে আগে নোট ডাউন করো, তারপর বাকিটা লিখিয়ে দিচ্ছি। হয়েছে। এবার এই এই পয়েন্টটাই লিখি আমরা, যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। লিখো সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, বা ব্র্যাকেটে লিখো অধীনতামূলক মিত্রতা নীতি।
আচ্ছা, এটা কে চালু করেন বলো তো? তাহলে আমি বললাম একটু আগে যে এটা চালু করেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের অ্যান্সার। লর্ড ওয়েলেসলি, এটা ভিভিআই। এবার কোশ্চেনটা আমরা যেটা পড়বো সেটা এটা না, এটা পড়ছি আমরা যে কে কত সালে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সটাকে অ্যাকসেপ্ট করেছিল। প্রথমেই আমরা মনে রাখবো, প্রথম যে অ্যাকসেপ্ট করেছিল সেটা হলো হায়দ্রাবাদ। তাহলে লিখি, প্রথম প্রথম অ্যাকসেপ্ট করেছিল বা গ্রহণ করেছিল, প্রথম অ্যাকসেপ্ট, লিখো হায়দ্রাবাদ। এর সালটা অবশ্যই লিখবো 1798। ঠিক আছে। তারপরেই করেছিল মাইসোর। মাইসোর তারপরে এটাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্স একসেপ্ট করে, সেটার সালটা হলো 1799। তারপরে করেছিল তাঞ্জোর, যেটার সাল হলো 1799 করেছিল ইয়েও। আর তারপরেই লিখো আওয়াধ, এটা লিখে রাখো 1801 সালে। ব্যাস, আমাদের এই চ্যাপ্টারও শেষ। বোঝা গেল? সবাই নোট ডাউনটা কমপ্লিট করো। তারপরে আমরা আরম্ভ করছি আমাদের সেকেন্ড টপিক। এটার থেকে এর বেশি আমরা পড়বো না। লিখে নিয়েছি। সবার লেখা হয়ে গেছে, আমাকে একবার কনফার্ম করো। এটা, এই টপিকটাও আমাদের শেষ। এবার আমরা হেডিং করব কৃষক আন্দোলন। আমরা হেডিং করব, প্রথম হেডিং করব কৃষক আন্দোলন। দুটো টপিক অলরেডি আমাদের কভার আপ হয়ে গেছে। এবার আমরা পড়ছি 3 নাম্বার টপিক। লিখো কৃষক আন্দোলন। এই আন্দোলনগুলো থেকে খুব কোশ্চেন পড়ে, খুব। এগুলো একটু ভালো করে পড়াশোনা করতে হবে আমাদের। আমরা প্রথমে হেডিং করি কৃষক আন্দোলন। এবার আমরা আন্দোলন, এই যে কৃষক আন্দোলন আমরা বলছি, এই কৃষক আন্দোলন মানে কি? কৃষকদের দ্বারা আন্দোলন। কৃষকরা কেন আন্দোলন করেছে? যেমন ধরো, আমি একটা এক্সাম্পল হিসাবে নীল বিদ্রোহকে বলছি। নীল বিদ্রোহ আন্দোলনের পিছনে কারণ, কারণ অতিরিক্ত নীল চাষ, এটাই তো মেন কারণ ছিল। এবার শুধুমাত্র এটাই কি, মোপলা বিদ্রোহ, একা বিদ্রোহ, তেভাগা বিদ্রোহ, রামসি বিদ্রোহ, এগুলো সব কৃষকদের দ্বারা, অত্যাচারী শাসকদের দ্বারা কৃষকদের কি করা হতো, জোরপূর্বক তার খাদ্যশস্যের জমিতে কোনো নীল চাষ করানো হতো বা অন্য কিছু করানো হতো, বা খাজনা বেশি নেওয়া হতো। মনে করো সাপোজ 1 কুইন্টাল ধান হচ্ছে একটা ইয়াতে, একটা ক্ষেতে। এবার সেই ক্ষেত থেকে যদি তাকে 90-95 কেজি ধান তার ওই শাসককেই দিতে হয়, তাহলে সে সারা বছরটা খাবে কি? এই জন্য কন্টিনিউয়াস এইগুলো রিভল্ট বিল্ড হতে 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 একটা বড় বিদ্রোহের সৃষ্টি হয়। এই বিদ্রোহগুলোই আমরা কৃষক বিদ্রোহ হিসাবে জানি। তো এইরকম অনেক বিদ্রোহ হয়েছে, পর পর আমরা লিখে লিখে যাই, ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো সম্বন্ধে জানি। প্রথম আমাদের ইম্পর্টেন্ট কৃষক বিদ্রোহের নামটাই লিখি, নীল দিয়েই লিখবো, নীল বিদ্রোহ। লিখো নীল বিদ্রোহ। নীল দেখা যাবে এটায়? দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রথমেই লিখো নীল বিদ্রোহ।
নীল বিদ্রোহ। এবার এই নীল বিদ্রোহ সম্বন্ধে ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো আমরা জানবো, যে নীল বিদ্রোহটা অ্যাকচুয়াল হয়েছিল কোথায়। আমরা লিখি, নীল বিদ্রোহটা হয়েছিল বাংলার নদিয়া, এই জায়গা বাংলা নদিয়া, এটা লিখে রাখো। এটা এরকম স্থানে গঠন হয়েছিল নীল বিদ্রোহ। এবার এটা কত সালে হয়েছিল, সালটাও ইম্পর্টেন্ট। এটা সালটা আমরা মনে রাখবো 1859। শুধু সালটাই ইম্পর্টেন্ট না, এদের নেতা কারা ছিল, নেতাটাও লিখে রাখো। বিষ্ণু বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, এটাও ইম্পর্টেন্ট। বিষ্ণু ও দিগম্বর বিশ্বাস, খুব ইম্পর্টেন্ট এটা হয়েছে। এবার শুধু কি নীল বিদ্রোহের এইটুকুই পয়েন্ট না, আরো পয়েন্ট আছে, লিখো। নীল বিদ্রোহের সম্বন্ধে নীল দর্পণ নাটক রচিত হয়, আমরা জানি। নীল দর্পণ নাটকটা লিখো, নীল দর্পণ নাটক, এটা রচনা কে, রচনা করেন কে? নীল দর্পণ নাটক লেখেন কে বা রচনা করেন কে, এটা বলো দেখি কে। আর বলো এর ইংরেজি অনুবাদ কে করেন, দেখি বলো। বলো তোমরা সবাই এটা কে করে, দেখি কে বলতে পারছো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, বাকিদের অ্যান্সার নেই কেন, শুধু সুশান্ত? বাকিরা কি ঘুমিয়ে গেলে? নীল দর্পণ নাটক রচনা কে করে আর ইংরেজি অনুবাদ কে করে? ঠিক আছে, রচনা করে দীনবন্ধু মিত্র। আর এটার ইংরেজি অনুবাদ, এটাই কোশ্চেনে পড়েছে, মাইকেল মধুসূদন দত্ত। এই এই কোশ্চেন গুলোই কিন্তু ভিভিআই। তাহলে আমরা নীল দর্পণ থেকে কতগুলো ফ্যাক্ট জানলাম, দেখো। তাহলে নীল দর্পণ আমাদের কতটা ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট, তাই তো? হ্যাঁ। এবার এটা আমাদের সম্বন্ধে হয়েছে, নোট ডাউন করো ভালো করে এটাকে। তারপরে লিখো মোপলা বিদ্রোহ, মোপলা, মোপলা বিদ্রোহ, মোফলাহা বিদ্রোহ, এটা কোথায় হয়েছিল? এই মোপলা বিদ্রোহ লেখো কেরলে। মোপলা বিদ্রোহ হয়েছিল, এটাও একটা কৃষক বিদ্রোহ, কেরলে হয়েছিল। এটার সালটা লিখে রাখো 1921, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার নেতা ছিল সৈয়দ আলী, সৈয়দ আলী। আর লিখো সৈয়দ আলী আর সৈয়দ ফাজি, এই দুজন ছিল এর নেতা। মোপলা বিদ্রোহ সম্বন্ধে আমাদের কমপ্লিট। এদের শুধু এই সালটা পড়ে কোথায় হয়েছিল আর নেতার সম্বন্ধে পড়ে। ঠিক আছে, আরেকটা জিনিস লিখে রাখো, রামসি বিদ্রোহ, এটাও ইম্পর্টেন্ট। রামসি বিদ্রোহ, রামসি বিদ্রোহ, এটা লিখো মহারাষ্ট্রে হয়েছিল, মহারাষ্ট্র। এটা শুধু এটাই ইম্পর্টেন্ট যে কোথায় হয়, এটা এটাই ইম্পর্টেন্ট। 1875 হয়েছিল, যদি লিখতে চাও লিখতে পারো, 1875। আচ্ছা, এরপর যেটা হয়েছিল সেটা লিখে রাখো একা বিদ্রোহ, একা বিদ্রোহ। এটা সালটা লিখো শুধু 1921। ঠিক আছে, একা বিদ্রোহ, হ্যাঁ 1921, ওই মোপলার সাথেই হয়েছিল এই বিদ্রোহটা। এটা খুব ইম্পর্টেন্ট, মাদারি পাসি, মাদারি পাসি এর নেতা,
এটা ভিভিআই, অনেকবার পরীক্ষায় পড়েছে। ঠিক আছে, একা বিদ্রোহ হয়েছে। আহ ব্যাস, এগুলোই। এর সাথে আরো আমরা, এটা লেখা হয়ে গেছে সবাইকার, এর সাথে আমরা অ্যাড করি কিছু জিনিস। লিখো ফরাজি আন্দোলন, এখানেই লিখে রাখো ফরাজি আন্দোলন। এটাও পরীক্ষায় পড়ে, ফরাজি আন্দোলন থেকে। ফরাজি আন্দোলন, এটার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ফরাজি নিয়ে পরীক্ষায় অনেকবার কোয়েশ্চেন পড়েছে। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে, লিখে রাখো প্রতিষ্ঠাতা। লিখো হাজি শরিয়তুল্লাহ। হাজি শরিয়তুল্লাহ, ঠিক আছে, এর প্রতিষ্ঠাতা। কিন্তু এর নেতা না, এর নেতাকে, নেতা, ফরাজি আন্দোলনের নেতা যদি কোয়েশ্চেন পড়ে, আমরা মনে রাখবো দুদু মিয়া আর নোয়া মিয়া। লিখো এটা ভিভিআই, ফরাজি আন্দোলনের নেতা ভিভিআই আর প্রতিষ্ঠাতা ভিভিআই। ক্লিয়ার। এরপরে আমরা হেডিং করি ওয়াহাবি আন্দোলন, একবারে লিখে নি যখন লিখছি। লিখো ওয়াহাবি আন্দোলন, এর প্রতিষ্ঠাতা লিখো সৈয়দ আহমেদ। এর প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার সৈয়দ আহমেদ। ক্লিয়ার। নেতৃত্ব কে দেয়, এটাই ইম্পর্টেন্ট, নেতৃত্ব বা নেতা, নেতৃত্ব তিতুমির। শুনেছি তো আমরা, তিতুমির, ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমির। ক্লিয়ার হয়ে গেছে। এইগুলো ইম্পর্টেন্ট আমাদের ছিল। কি ছিল? কৃষক আন্দোলন। এবার আমরা যেটা করব সেটা হেডিং করব উপজাতি বিদ্রোহ। এবার হেডিং করি আমরা উপজাতি বিদ্রোহ। দেখো এই কটি লেখালাম, অনেক আছে কিন্তু আমি সবগুলো লিখাইনি, যেগুলো ইম্পর্টেন্ট একদম সেগুলোই লিখিয়েছি, কারণ এগুলো মনে রাখা অনেক জটিল। স্ট্যাটিকের মতো টপিক তো, বারবার লিখে লিখে যেন মাথায় রাখে। ঠিক আছে, উপজাতি বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ লিখি আমরা এটা, উপজাতি বিদ্রোহটা। প্রথমেই লিখো চুয়ার বিদ্রোহ, প্রথমেই চুয়ার বিদ্রোহ। লিখো প্রথমেই চুয়ার বিদ্রোহ, লেখো উপজাতি বিদ্রোহের মধ্যে প্রথমেই চুয়ার বিদ্রোহ। আচ্ছা, এখানেও এরকম সব ইম্পর্টেন্ট আছে, যে এটা কোথায় হয়েছিল এটা লিখে রাখো, বাঁকুড়া, মেদিনীপুর, জঙ্গলমহল, এসব বাঁকুড়া, মেদিনীপুর, জঙ্গলমহল এগুলোতে এই বিদ্রোহটা হয়েছিল। কত সালে হয়েছিল? লিখো 1798-এ হয়েছিল। নেতা কে ছিল? নেতা, নেতা লিখে রাখো দুর্জন সিং। দুর্জন সিং ছিল এর নেতা। আচ্ছা, এটা কেন হয়েছিল, এই বিদ্রোহের পিছনে কারণ কি ছিল? মনে রাখবো এই টাইমে প্রচন্ড দুর্ভিক্ষ ছিল, মানে খেতে পেত না কেউ, আর করের পর কর চাপাতো। এই জন্য এই বিদ্রোহ হয়েছিল, চুয়ার বিদ্রোহ। মাথায় থাকে যেন। লিখো ভিল বিদ্রোহ, এরপরেই লিখো ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহ,
এটা লিখে রাখো কোথায় হয়েছিল, এটা লিখে রাখো পশ্চিম ঘাট। পশ্চিম ঘাটের দিকে এখানে এই বিদ্রোহটা হয়েছিল। এর নেতা লিখে রাখো সেবারাম। সেবারাম নেতা, ভিল বিদ্রোহের নেতা হয়েছে। তারপরে বিদ্রোহ লিখি আমরা। তারপরে লিখো, ভিল বিদ্রোহের পর আজ ছিল কোল, কোল বিদ্রোহ লেখো, কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ লিখেছি আমরা, কোল বিদ্রোহ। এটা সালটা লিখবে 1831 থেকে 32, এইরকম টাইমে এটা হয়েছিল। এর নেতা লিখো বুদ্ধ ভগত। বুদ্ধ ভগত ছিল এর নেতা, কোল বিদ্রোহের নেতা। ক্লিয়ার? কোল বিদ্রোহের পরে লিখি আমরা, কোল বিদ্রোহের পরে লিখো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ, এগুলো সব ছিল উপজাতি বিদ্রোহ, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল লিখো, এটা কোথায় হয়েছিল, এটা ইম্পর্টেন্ট। এটা লিখে রাখো রাজমহল পাহাড়ে। রাজমহল পাহাড়ে সাঁওতাল বিদ্রোহ রাজমহল পাহাড় থেকে শুরু। রাজমহল পাহাড়টা কোথায় অবস্থিত লিখে রাখি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এবার শুধু এটাই ইম্পর্টেন্ট না, এটা সাল ভিভিআই লিখে রাখো 1855 থেকে 56, ঠিক আছে। আচ্ছা, এর নেতা খুব ইম্পর্টেন্ট, সিধু কানু চাঁদ ভৈরব। আমরা ছোট থেকেই পড়ে আসছি এটা, সিধু কানু চাঁদ ও ভৈরব। আমরা ছোট থেকেই তো পড়ছি, তাই তো। তাহলে এরা ছিল এই সাঁওতাল বিদ্রোহের নেতা হয়েছে। এটা ভিভিআই, এটা ভিভিআই দিয়ে দাও। সাঁওতাল বিদ্রোহ ভিভিআই, চুয়ার বিদ্রোহ ভিভিআই, কোল বিদ্রোহ ভিভিআই, ঠিক আছে। এরপর আমরা লিখি মুন্ডা বিদ্রোহ। লিখো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ, এই মুন্ডা বিদ্রোহটাকেই বলা হয় উলগুলান বিদ্রোহ। এটা কনফিউজ হয় না, এটাই উলগুলান নিয়ে কোশ্চেন এসেছিল, উলগুলান বিদ্রোহ। এটা একদম কনফিউজ হবে না। এটা লিখো কোথায় হয়েছিল, এটা হয়েছিল ঝাড়খণ্ডে, ঠিক আছে। এটা সালটা লিখে রাখো 1899 থেকে 1900। এর নেতা ছিল বিরসা মুন্ডা। খুব ইম্পর্টেন্ট, ভিভিআই এটাও, এটাও ভিভিআই হয়েছে। এবার এবার কিছু জিনিস আমরা লিখি, আর এক দুটো জিনিস লিখো যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে, শুধুমাত্র জায়গাগুলো পড়েছে। লিখে রাখো কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহ, কুকা বিদ্রোহ এটা পড়েছে। কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল এটা আমরা নোট ডাউন করে রাখি, এটা পাঞ্জাবে হয়েছিল। কুকা বিদ্রোহ হয়েছিল পাঞ্জাব। তারপরেই লিখো কুকা বিদ্রোহ পরে লিখো উম পাইক পাইক পাইকা বিদ্রোহ, পাইকা বা পাইক বিদ্রোহ। এটা লিখে রাখো খুরদাতে হয়েছিল, খুরদা। এইগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, খুরদা, ঠিক আছে। ব্যাস, আমি এর বেশি আর বেশি বিদ্রোহগুলো একটাও দিলাম না, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট গুলোই দিয়েছি, শুধুমাত্র শুধুমাত্র আচ্ছা পাইক, পাইক বিদ্রোহ লিখেছি, এটা লিখে রাখো খুরদা, এটা উড়িষ্যা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বাকি রয়ে গেল, সন্ন্যাসী বিদ্রোহটা লেখানো হয়নি। সন্ন্যাসী বিদ্রোহটা লেখো, সন্ন্যাসী বিদ্রোহ। এটা লিখে রাখো
বাংলা বিহার এগুলো এইরকম জায়গায় হয়েছিল এটা। বাংলা বিহার। ঠিক আছে। সালটা মনে রাখো, 1780। ঠিক আছে। পাইকা বিদ্রোহ এটা হয়েছিল 1817-তে। বোঝা গেল? এবার এবার এখান থেকে আর কিছু কিছু জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে কুকা বিদ্রোহ পাঞ্জাব পড়লাম না, এটাও লিখে রাখো 1840, যদি মনে থাকে। ঠিক আছে। এবার পাগলপন্থী বলে আমরা শুনেছি, সে পাগলপন্থী এটা লিখে রাখো। পাগলপন্থী বলতে কাকে বোঝানো হতো, কাদের? পাগলপন্থীদের নেতা কে ছিল? পাগলপন্থী। আমরা যেগুলো শুনেছি সেগুলো সব নোট ডাউন করে রাখি। পাগলপন্থী এটার যারা নেতৃত্ব কে দিয়েছিল? পাগলপন্থী আমরা মনে রাখবো, এটা হয়েছিল বাংলাতে। পাগলপন্থীদের আন্দোলনটা বাংলা, কিন্তু এর নেতৃত্ব দিয়েছিল বা নেতা ছিল করিম শাহ টিপু শাহ। এটা খুব ইম্পর্টেন্ট, করিম শাহ ও টিপু শাহ। এগুলো পুরো স্ট্যাটিকের মতো টপিক, পুরো মুখস্থ ছাড়া কোনো অপশন নেই তোমার কাছে। ক্লিয়ার? এবার আমাদের এই জায়গা থেকে পুরোটাই শেষ। তাহলে বাকি কি রইলো? আচ্ছা, এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিয়ে আনন্দ মঠ উপন্যাস লেখা হয়েছিল, লেখা হয়েছিল তো? বলো তো, সত্যি এটা বটে না নয়? আনন্দ মঠ এটার বেসিসেই তো লেখা হয়েছিল। লিখো এখানে আনন্দ মঠ উপন্যাস। আনন্দ মঠ উপন্যাস, এটা লেখা হয়েছিল। এটা কে লিখেছিলেন? কেউ বলতে পারবে আনন্দ মঠ উপন্যাস কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার সবার? এবার এটা সবাই নোট ডাউন করা হয়ে গেছে। এবার আমরা জাস্ট আর তিনটে জিনিস জানবো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি একটু আমাদের ক্লিয়ার হবে। যে পার্মানেন্ট সেটেলমেন্ট, আমরা পরের স্লাইডে যাই। প্রথমে হেডিং করি পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। এই এই তিনটে জিনিস আমরা লিখে নিই, চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা আমরা লিখি। লর্ড কর্নওয়ালিস করেছিল 1793 করেছিল। 1793 লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে। প্রথমে পার্মানেন্ট সেটেলমেন্ট হলো। এবার লিখো রায়তওয়ারি ব্যবস্থা। একটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত, এবার লিখো রায়তওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি ব্যবস্থা, এগুলো থেকেই কোশ্চেন আসে। এটা লিখো মুনরো আর চার্লস রিড 1820-তে। 1820-তে এটা চালু করেছিল মুনরো, আর কে করেছিল? চার্লস রিড। এরা একসাথে এটাকে শুরু করে, রায়তওয়ারি বন্দোবস্তটাকে, রায়তওয়ারি ব্যবস্থাটাকে। তারপরে আরেকটি আছে, এটাও ইম্পর্টেন্ট, সেটা লিখো মহলওয়ারি ব্যবস্থা। ঠিক আছে। এটা লিখি আমরা। এটা শুরু করেছিল 1822-তে। এবার এটা দুটো জায়গায় শুরু হয়েছিল। একটা লিখো বাংলাতে, বাংলায় শুরু হয়েছিল, বাংলা। বাংলাতে শুরু করেছিল হল্ট ম্যাকাঞ্জি। হল্ট ম্যাকাঞ্জি ইনি করেছিলেন বাংলায়। আচ্ছা, আরেকটা আরম্ভ হয়েছিল পাঞ্জাবে। লিখো পাঞ্জাব। পাঞ্জাবে মহলওয়ারি ব্যবস্থা কে শুরু করেন? লিখো উইলিয়াম বেন্টিঙ্ক।
ক্লিয়ার? এখান থেকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এখনো শেষ নয়, আমাদের কি কি শেষ হলো? কৃষক বিদ্রোহ শেষ হলো, আর আমরা পড়লাম এতক্ষণ উপজাতীয় বিদ্রোহ আর ভূমি রাজস্বর কিছু নীতিগুলো আমাদের কনফার্ম হয়ে গেল যে এগুলো আমাদের পড়ে। এবার আমরা হেডিং করি 1857 রিভল্ট। হেডিং করি আমরা 1857 রিভল্ট বা 1857 মহাবিদ্রোহ। করেছি। এই যে মহাবিদ্রোহ, এটা নিয়ে অনেক কোশ্চেন আসে। আর 10 থেকে 15 মিনিট, 10 মিনিট, 10 মিনিট ম্যাক্সিমাম সুশান্ত। আচ্ছা, এই যে 1857 মহাবিদ্রোহ, এটাকেই, এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। কি কি কোশ্চেন? তৎকালীন মুঘল সম্রাট কে ছিলেন, এরকম ভাবে আসে। তাহলে এই আমরা প্রথমে 1857 মহাবিদ্রোহটাকে লিখে রাখো, তৎকালীন মুঘল সম্রাট বা সমকালীন মুঘল সম্রাট। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মুঘল সম্রাট, সমকালীন মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ছিল তৎকালীন মুঘল সম্রাট, যাকে এই বিদ্রোহের পর লিখে রাখতে পারো, এই বিদ্রোহের পর তাকে মায়ানমারে পাঠানো হয়। এটাও কোশ্চেনে পড়েছে, তাকে মায়ানমারে কোথায় পাঠানো হয়? তাকে মায়ানমারে পাঠানো হয়। হয়ে গেছে। সমকালীন মুঘল সম্রাট তাহলে দ্বিতীয় বাহাদুর শাহ ছিল। আচ্ছা, একেই বলা হয় সিপাহী বিদ্রোহ বা সিপয় মিউটিনি। সিপাহী বিদ্রোহ কেন বলা হয়? মন দিয়ে শোনো। তখন কার্তুজ ইউজ হতো, কার্তুজ, রাইফেলের কার্তুজ ইউজ হতো। দাঁত দিয়ে ছিঁড়ে ওই বন্দুকের গুলিটাকে বন্দুকে ঢোকাতে হতো, তারপর সেটা ফায়ার করা যেত। এবার ওই যে কার্তুজটা, ওটা এই ইংরেজরা চালাকি করে কি করেছিল, সেখানে হিন্দু মুসলিম শিখ সমস্ত জাতির মানুষ আর্মিতে ছিল। এবার ওটা গরুর চামড়া দিয়ে বানাচ্ছিল আর শূকরের তেল দিয়ে বানাচ্ছিল। তাহলে কি, শূকর মানে মুসলিমদের প্রবলেম আর গরু মানে তো হিন্দুদের প্রবলেম। এই করে তাদের বিরুদ্ধে একটা প্রোটেস্ট তৈরি হয়। তারা বলে আমরা কার্তুজ ব্যবহার করব না, কারণ আমাদের হিন্দু ধর্মে কোনোভাবেই গরুর ওই চামড়া দিয়ে তৈরি কার্তুজ আমরা দাঁত দিয়ে ছিঁড়বো না। মুসলিমরা বলে আমরা ওই শূকরের চর্বি দিয়ে বানানো ওটা আমরা দাঁত দিয়ে ছিঁড়বো না। এটাই, এই একমাত্র মেন প্রেক্ষাপট এটা, এছাড়াও অনেক প্রেক্ষাপট ছিল। তো এটার কারণে শুরু হয় 1857 মহাবিদ্রোহ, যেটাই অ্যাকচুয়াল শুরু হয় সিপাহী বিদ্রোহ। কেন সিপাহী বিদ্রোহ বোঝা গেল? কারণ এটা শুরু হয়েছিল এজ এ সিপাহী বিদ্রোহ। আমরা লিখি এই সময় গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। এই সময়, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। এটা ভিভিআই কোশ্চেন কিন্তু, লর্ড ক্যানিং, এটা ভিভিআই কোশ্চেন। লর্ড ক্যানিং ছিলেন এই টাইমের গভর্নর। আচ্ছা, এখান থেকে নোট করে লিখে রাখো, একটা নোট করো, নোট করে লিখো 1857 বুকটা, 1857 এরকম বলে একটা বই আছে। এই বুকটা রিটেন বাই, বুকটা লিখেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো, সুরেন্দ্রনাথ সেন। ঠিক আছে, সুরেন্দ্রনাথ সেন 1857 বলে বইটা লিখেছেন। ক্লিয়ার? এবার লিখি আমরা, পরপর লিখে লিখে যাই। যে এই যে আমরা ভালো করে বোঝো, 1857টাকে
যে আমরা সিপাহী বিদ্রোহ বললাম, মানে এর শুরুটা নিশ্চয়ই সিপাহীদের কোনো একটা ঘটনাকে নিয়ে। তাহলে এটা কোথায় শুরু হয়েছিল? সিপাহী বিদ্রোহ মানে কোনো এক ব্যারাকে বা কোথাও একটা শুরু হবে। তাহলে লিখো, এই বিদ্রোহ শুরু হয়, এই বিদ্রোহ শুরু হয় 29 মার্চ 1857। এই সালে এই তারিখে শুরু হয়। আচ্ছা, কোথায় শুরু হয়, কে শুরু করে? আমরা এটা লিখি, খুব ইম্পর্টেন্ট, মঙ্গল পান্ডে। এটা শুরু করেন, নেতা ছিলেন মঙ্গল পান্ডে। ঠিক আছে, মঙ্গল পান্ডে করেন। এই যে কার্তুজ গুলো ব্যবহার করতে কি করে এরা, এই মঙ্গল পান্ডে এবং ইনি নেতা ছিলেন, এর পুরো সৈনিক এই কার্তুজ গুলো ব্যবহার করতে নারাজ হয়। এটা কোথায় শুরু হয়েছিল? মঙ্গল পান্ডে ছিলেন এর নেতা, এটা শুরু হয়েছিল ব্যারাকপুরে। ব্যারাকপুর, সবার মনে থাকবে তো? এটা কিন্তু ভিভিআই, সবাই এটা মনে থাকে যেন, মঙ্গল পান্ডে ব্যারাকপুরে এটা শুরু করে। এর ফলে মঙ্গল পান্ডেকে কি দেওয়া হয়? মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইনিই ছিলেন আমাদের প্রথম শহীদ। বোঝা গেল কেন প্রথম শহীদ, কোথায় প্রথম শহীদ, পুরো ক্লিয়ার হলো যে কি ব্যাপার ছিল এটা। মঙ্গল পান্ডের হাত ধরে ব্যারাকপুরে এই সিপাহী বিদ্রোহ শুরু হয়, এবং তার জন্য কি করেছিল, অফিসারকে হত্যা করে দিয়েছিল এই মঙ্গল পান্ডে এবং তার সৈনিক গুলো। ঠিক আছে, এবং প্রথম শহীদ হিসাবে এই জন্য আমরা মঙ্গল পান্ডেকে, আমাদের মঙ্গল পান্ডে ছিল প্রথম শহীদ। ক্লিয়ার? বলো, কারো কোনো অসুবিধা নেই? এটা লিখো, তাড়াতাড়ি লিখো। এবার এবার আমরা শুধু একটা ছোট্ট লিস্ট করব, আজের মতো ক্লাস শেষ। লিখো, মহাবিদ্রোহের মূল কেন্দ্র সমূহ। এটাও লেখা হয়ে গেছে সবার, এই লিস্টটা শেষ আজের মতো পড়া আমাদের। লিখো, মহাবিদ্রোহের মূল কেন্দ্র সমূহ। এটা কিন্তু এই লিস্টটা খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, মূল কেন্দ্র থেকে কোশ্চেন আসবেই। আমরা লিখি পরপর। প্রথমেই লিখো দিল্লি। প্রথমেই লিখো দিল্লি। দিল্লি মানে এটা হলো একটা স্থান। আচ্ছা, তার আগে এরকম না লিখে একটা ছক টাইপেরই করি। প্রথমেই লিখে রাখো স্থান। স্থান লিখবো, এখানের নেতাগুলো সম্বন্ধে লিখবো যে এখানে কে কে নেতা ছিল। স্থান, যে স্থানে মহাবিদ্রোহটা হয়েছিল সেই স্থানের নেতা। আচ্ছা, এই শুধু নেতা লিখলে হবে না, কোন ব্রিটিশ অফিসার এই বিদ্রোহটা এখানে দমন করেছিল। লিখো, ব্রিটিশ অফিসার। এটা থেকেও কোশ্চেন পড়ে, ব্রিটিশ অফিসার। অফিসার ব্র্যাকেটে লিখে রাখো, দমন করে, দমন। দমন করে মানে বিদ্রোহটা এখানে দমন করে। ব্যাস, ক্লিয়ার? স্থান লিখো দিল্লি। এখানে লিখে রাখো বাহাদুর শাহ। বাহাদুর বাহাদুর শাহ ছিল, আর ছিল বখত খান এর নেতা। মানে দিল্লিতে মহাবিদ্রোহ পরিচালনা করেছিলেন বাহাদুর শাহ বখত খানের হাত ধরে। কোন ব্রিটিশ অফিসার এটাকে মানে বিদ্রোহটা দিল্লিতে দমন করে? লিখো, নিকোলসন। নিকোলসন, নিকোলসন। আর লিখে রাখো একটা, সেটা হচ্ছে এল এল টি হাডসন।
এলটি হাডসন। এখানে আমি ভিভিআইটাও বলে দিচ্ছি কোনটা ভিভিআই। তারপরে লিখো লখনৌ। লখনৌ, লখনৌ লিখো বেগম হজরত মহল। নেতা ছিল বেগম হজরত মহল, মহাবিদ্রোহের নেতা লখনৌ। ঠিক আছে, এখানে লিখে রাখো যে অফিসার এটা করেছিল বিদ্রোহটা দমন, কলিন ক্যাম্পবেল। কলিন ক্যাম্পবেল হয়েছে লখনৌ। এবার লিখো কানপুর। কানপুরে লিখো নানা সাহেব তাতিয়া তোপি। নানা সাহেব, এটা প্রিভিয়াস এর কোশ্চেন, কেউ দেখেছো যদি মনে পড়ছে দেখো। তাতিয়া তোপি। এটা যেটা যে দমন করেছিল লিখে রাখো হেনরি লরেন্স। হেনরি লরেন্স। ঠিক আছে, কানপুরে পরে লিখো ঝাঁসি। ঝাঁসি লিখো রানী লক্ষ্মীবাই। আর এটা লিখে রাখো হিউজ রোজ। হিউজ রোজ। এবার ঝাঁসির পরে লিখো বিহার। বিহারে করেছিল কুনওয়া সিং। ঠিক আছে, আর এটা লেখার দরকার নেই। এবার এখান থেকে কোন কোনটা ইম্পর্টেন্ট নোট ডাউন করে রাখো। ইম্পর্টেন্ট হলো লখনৌ। লখনৌ বেগম হজরত মহল ইম্পর্টেন্ট। ঠিক আছে, কানপুর, কানপুরের এই যে নানা সাহেব তাতিয়া তোপি আর হেনরি লরেন্স ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঝাঁসির তো লক্ষ্মীবাই ইম্পর্টেন্ট, হিউজ রোজও ইম্পর্টেন্ট, বিহারের কুনওয়ার সিং এটাও পিওয়াইকিউ। যেগুলো আমি দাগ দিলাম এগুলো কোনোভাবেই যেন মাথা থেকে না বেরায়। আর সবচেয়ে বেশি দিল্লিতে ইম্পর্টেন্ট বখত খান। ক্লিয়ার? এটা কিন্তু ভিভিআই, কোনোভাবেই এটাকে ইগনোর করা যাবে না। ব্যাস, আজের মতো আমাদের ক্লাস শেষ। আমরা নেক্সট দিন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর আইএনসি তে চলে যাবো আমরা।